তার মানে ভেতরে কেউ নেই। মেরি দরজা খুলে ধাক্কা মারল। দরজার কপাট দুদিকে সরে যেতেই মেরি ঘরের ভেতরে প্রবেশ করলো। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো কেউ নেই। মেরির বুক ছ্যাঁত করে উঠল। জাহানের নাম ধরে কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু জাহানের সারা শব্দ পেল না। পূর্ণতা আর পুষ্প একই রুমে একই বিছানায় ঘুমোয়। মেরি ওদের ঘরের দরজার সামনে গিয়ে পুষ্পের নাম ধরে কয়েকবার ডাকলো। মেরির ডাকে পুষ্পের ঘুম ভাঙল। পুষ্প চোখ ডলতে ডলতে ঘরের দরজা খুলল। ঘুম ঘুম কণ্ঠে হেলে দুলে বলল, কি হয়েছে আম্মু? কিছুই হয়নি, কিন্তু তোমার কাকিমণি তো রুমে নেই, তাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথেই ঘুমিয়েছে। মেরি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আমি ভাবছি গেল কোথায়। কাকু কাল কাকির গায়ে হাত তুলেছে, তারপর বাইরে গিয়েছে আর ফেরেনি। এ কি আর নতুন? তবে কাকিমণির প্রচুর জ্বর এসেছে। মেরি ঘরের ভিতরে প্রবেশ করলো। পূর্ণতাকে জড়িয়ে ধরে শুয়ে আছে জাহান। মা আর মেয়ের এমন দৃশ্য দেখে চোখ জুড়ালো মেরির। গত রাত থেকে জাহানের ভীষণ জ্বর, জ্বরে পুড়ে যাচ্ছে গা। পূর্ণতা আর পুষ্প সারা রাত মাথায় জলপট্টি দিয়েছে। মেরি পুষ্পকে বলল, কাল রাতে পূর্ণতাকে নিয়ে প্রভাত কোথায় গিয়েছিল জানো? গেস্ট হাউসে নিয়ে খাবার খাইয়ে দিয়েছে। তোমার বাবা সারা রাত এই নিয়ে আমাকে যা তা বলেছে। বাবা তার ছেলেকে বলুক, তোমাকে বলছে কেন? ছেলে এখন আর ছোট নেই, তাই বলারও সাহস পায় না। এমন সময় ওয়াসিল চৌধুরীর ঘুম ভাঙল। সে নিচতলায় ঘুমোয়। ঘুম ভাঙতেই হাই তুলতে তুলতে নিচতলার ডাইনিংয়ে বসে বলল, কই চা কই? মেরি বলল, ওই যে উঠে পড়েছে। আমি একা হাতে এত কিছু কিভাবে সামলাবো? তোমার বাবার তো আধা চা দিতেই হবে। কেন আম্মু? জয়নাব আন্টি সেও আজ আসেনি। একটা ফোন দাও। ফোন অফ। আশ্চর্যজনক ব্যাপার। দেখি রহিমকে পাঠিয়েছি, কি বলে এসে। আচ্ছা নিচে যাও, বাবাকে চা দাও, আমি এসে হেল্প করছি তোমাকে। মেরি নিচে নামলো। কিচেনে গিয়ে আগে ওয়াসিলের জন্যে চা বানালো। ওয়াসিলের পাশে তার মা জামেলা ও বসে আছে। জামেলা মুখ গম্ভীর করে বসে আছে। গত রাতেই সে ব্যাগ গুছিয়েছে, মেয়ের বাড়িতে চলে যাবে। ওয়াসিল তার মাকে বুঝিয়ে পারছে না। ভোর হতে না হতেই সজল উপস্থিত হলো এই বাড়িতে। অনেকদিন পর সজল এলো এই বাড়িতে। সজলের সাথে পূর্ণতার বিয়ের কথা হওয়ার পর থেকে সজল আর এই বাড়িতে আসেনি। জামেলার ফোন পেয়ে সজলের মা ভোর সকালেই সজলকে পাঠিয়ে দিয়েছে। সজলকে দেখেই জামেলা উঠে দাঁড়িয়ে বলল, উপর থেকে আমার ব্যাগ নিয়ে আয়। সজল ওয়াসিলকে সালাম দিল। ওয়াসিল সজলকে বসতে বলল। সজল বসলে ওয়াসিল সজলের পিঠে হাত বুলিয়ে বলল, তোর মায়ের খুব রাগ না বাবা আমার উপর? তোরও মামার উপর রাগ? না না মামা, আসলে ওয়াজেদের আর কোনো সন্তান নেই, যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আপনার যা ভালো মনে হয়েছে তাই করেছেন মামা। জামেলা বলল। এবার চল সজল। ওয়াসিল জামেলার দিকে তাকিয়ে বলল, আহা মা, তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নেই? কতদিন আসে না ছেলেটা, এসেছে সপ্তাহখানিক থাকুক, তুমি বা এমন অশান্তি করছো কেন? থাকার হলে থাকবে, তবে আমাকে দিয়ে এসে থাকবে। তোর নানির মাথা ঠিক নেই? ওয়াসিল রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, কই প্রভাতের মা, দেখে যা সজল এসেছে, ওর জন্য ভিআইপি নাস্তা বানা। মেরি কিছুটা অবাক হলো। নিশ্চয়ই এখানেও কোনো রাজনীতি আছে। শিরিনের আসার কথা, শিরিন না এসে আসলো সজল। আর এত যত্নের কারণ কি? মেরি চা নাস্তা নিয়ে গেল। মেরিকে দেখেই সজল সালাম দিয়ে বলল, মামি ভালো আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি মামি ভালো। ওয়াসিল মেরির দিকে তাকিয়ে বলল, আজ এত দেরি কেন? জাহানের জ্বর এসেছে, এইদিকে জয়নাবও আসেনি। জামেলা মুখ পুড়িয়ে আছে। মেরির কথা পড়তেই ঝামটা দিয়ে বলল, আমি কিছু বললেই দোষ হয়ে যায়। মহিলা মানুষের গায়ে সামান্য তাপ আসতেই পারে। এবারের মহিলারা সামান্য তাপ হলেই চিত হয়ে থাকে। মেরি ওয়াসিলের দিকে তাকিয়ে বলল, একা হাতে এত কাজ কিভাবে করব আমি? মাছ কাটতে হবে। জমেলা বলল। তা আমার ছেলে কি মাছ কেটে দিবে তোমাকে? মেরি জমেলার দিকে তাকিয়ে আর কিছু বলল না। ওয়াসিল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোর না ছেলে বিয়ে করেছে, ছেলের বউ দিয়ে কাজ করা, ট্রেনিং দে। জামেলা মুখ বিশ্রী রকম বাঁকিয়ে বলল, ওই মেয়ে করবে কাজ, একটা কুটোও সরাবে না বলে দিলাম।
ওয়াসিল তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমার যাওয়া হচ্ছে না, সজল এসেছে, কয়েকদিন থাকবে। মাথা ঠান্ডা করে চুপ করে বসো, আমাকে আর জ্বালিও না, তাহলে বাড়িতে আগুন লাগিয়ে দেব। যেখানে ইচ্ছা আগুন জ্বালায় দে, আমার কি তাতে? ওয়াসিল সজলকে বলল। চলো মামা, বাগান দিয়ে হেঁটে আসি। ওয়াসিল সজলের ঘাড়ে হাত দিয়ে বাগানের দিকে নিয়ে গেল। মেরির সন্দেহ হচ্ছে কিছু না কিছু কাহিনী এখানে আছেই। সহজ সরল সজলকে কোন কাজে ব্যবহার করবে তার ঠিক নেই। ওয়াসিল সজলকে কি বলল তা কেউ জানে না। লাস্টে বলল, আমার বংশের নীতি ধরে রাখতে এটুকু করতেই হবে। তোমাকে আমি সব ধরনের সাহায্য করব, তোমাকে যা শিখিয়ে দিলাম তাই করো। সজল বলল, আপনি সাহস দিয়েছেন যখন আমি পারবই মামা। আমি জানি তুমি পারবে সজল। এমন সময় রহিম ফিরে এলো। রহিম এসে জানালো জয়নাব গত রাতে বাড়ি ফেরেনি। জয়নাবের স্বামী ভেবেছে সে এই বাড়িতেই থেকে গিয়েছে। মেরি খানিকটা অবাক হলো। জয়নাব বাড়ি ফেরেনি মানে? জয়নাব তো বাচ্চাদের খাবার নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। বাচ্চাদের রেখে তো সে অন্য কোথাও যাবে না। জয়নাবের কি কোনো বিপদ হলো? মেরি রহিমকে বলল, তোর চাচা বাগানে আছে, গিয়ে শিগগিরই খবরটা দে। মিনিট পাঁচেকের মাঝে চৌধুরী বাড়িতে হই হুল্লোড় পড়ে গেল। জয়নাব গেল কোথায় এটা নিয়ে। নিজের চেঁচামেচিতে পূর্ণতার ঘুম ভাঙল। অনেকদিন পর নিজের মাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমিয়েছিল পূর্ণতা। পূর্ণতা চোখ খুলে দেখল জাহান নিশ্চিন্তে ঘুমুচ্ছে। এখন আর গায়ে জ্বর নেই। পূর্ণতার মনে আছে ছোটবেলায় সে ঔষধ ছিঁড়ে খাইয়ে দিত তার মা অসুস্থ বলে। তার মা অসুস্থ হলে তার বাবা খোঁজ নিত না, কোনোদিন কপালে হাত দিয়েও দেখতো না, জ্বর কমেছে কিনা সেটাও জিজ্ঞেস করতো না। তখন পূর্ণতা ছোট। জাহান ওয়াজেদকে বলেছিল, আমার কপালে একটু হাত রাখবেন? ওয়াজেদ দাঁত কিরমির করে বলেছিল, এত নাটক করার সময় নেই আমার, ওষুধ খা, সেরে যাবে। জাহান বলেছিল, আমার জ্বরে খুব কষ্ট হচ্ছে, তুমি একটু দেখবে? ওয়াজেদ বলেছিল, আমি তোর কপালে হাত দিলে কি সেরে যাবে? হ্যাঁ, আমি কি কোনো ওষুধ নাকি? এমনি সময় তো কাছে গেলে এখন না তখন করিস, যখন আমি ছুতে চাই বাহানা করিস। বলেই ওয়াজেদ ঘর ছেড়ে চলে গিয়েছিল। জাহান জ্বরের ঘোরে কাঁদতে কাঁদতে বলেছিল, স্বামীর একটু ভালোবাসা স্ত্রীর সব রোগ এমনিই সারিয়ে তুলতে পারে, তুমি কোনোদিন বুঝলে না। পূর্ণতা রুম ছেড়ে বের হয়ে দেখলো নিচে মানুষের ভিড়। পুষ্পও নিচে আছে। পূর্ণতা এলোমেলো পা ফেলে নিচে নামলো। পূর্ণতা নিচে এসে যা বুঝলো জয়নাব নিখোঁজ। জয়নাব গত রাতে বাড়ি ফেরেনি। জয়নাবের স্বামী বাচ্চা দুইটা সাথে এনে ওয়াসিল চৌধুরীর পা ধরে বলছে, আমার দুইটা ছোট বাচ্চা সাহেব, আমার জয়নাব রে খুঁজে এনে দেন। বাচ্চা দুইটা দেন কান্নাকাটি করতেছে। পূর্ণতা মনে মনে বলছে, জয়নাব আন্টি হঠাৎ গায়েব হলো কোথায়? ওয়াসিল চৌধুরী কঠিন মেজাজে বলল, তোর বউ দেখ কার সাথে ভেগে গেছে। যুগ জামানা ভালো না, আজকাল এর বউ ওর সাথে, ওর বউ তার সাথে ভাগতেছে, এ নতুন কিছু না। জয়নাবের স্বামী কাঁদতে কাঁদতে বলল, আমার জয়নাব এমন না সাহেব, আমার জয়নাব এমন না, ও আমারে মেলা ভালোবাসে। তুই মহিলা মানুষের জন্য গড়াগড়ি করছিস আর কাঁদছিস, যা আমি দু চোখে দেখতে পারি না। বের হ আমার বাড়ির ত্রিসীমানা থেকে। এমন সময় প্রভাত উঠে এলো ঘুম থেকে। ওয়াসিলের কথা শুনে প্রভাত বলল, উনি মহিলা মানুষের জন্য কান্নাকাটি করছে না বাবা, যার জন্য কাঁদছে সে ওনার ওয়াইফ, তাকে উনি ভালোবাসেন। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কান্না তো আসবেই। ওয়াসিল প্রভাতের দিকে তাকিয়ে বলল, তাই বলে যে ওরে ছেড়ে অন্য পুরুষের সাথে ভেগে গেছে তার জন্য কাঁদবে? কার সাথে ভেগেছে বাবা? আমি কিভাবে জানবো কার সাথে ভেগেছে? তাহলে বুঝলে কিভাবে ভেগে গিয়েছে? না ভাগলে বাসায় যায়নি কেন? এমন তো হতে পারে তার কোনো বিপদ হয়েছে। কিসের বিপদ হবে? সেটা পুলিশকে জানালেই খুঁজে বের করতে পারবে। জয়নাব আন্টির স্বামীকে সাথে নিয়ে একটা মামলা দিয়ে আসি পুলিশের কাছে। পাগল হয়েছো নাকি তুমি? পুলিশের কাছে এসব খবর দিলে আমাদের চৌধুরী পরিবারের মান সম্মান নষ্ট হবে। মানুষের জীবনের চেয়ে তোমাদের মান সম্মান বড় না। তুমি দেখছি এই পরিবারের সম্মান ডুবিয়ে ছাড়বে। আমার দ্বারা তোমার সম্মান নষ্ট হবে না, এইটুকু নিশ্চিন্তে থাকো। প্রভাত জয়নাবের স্বামীকে নিয়ে থানায় গেল। ফিরে এলো 2 ঘন্টা পরে। প্রচণ্ড দুশ্চিন্তা মাথায় নিয়ে প্রভাত বাসায় ফিরল।
জয়নাব যে কারোর সাথে ভেগে যায়নি এ বিষয়ে নিশ্চিত প্রভাত। জয়নাবের বাবার বাড়ি খোঁজ নিয়েছে, সেখানেও যায়নি। তাহলে গেল কোথায়? চিন্তা করতে করতে বাসায় ঢুকতেই দেখা হলো পূর্ণতার সাথে। পূর্ণতার পরনে কালো জিন্স, পরনে লাল টপস। প্রভাতকে দেখে থমকে দাঁড়ালো পূর্ণতা। প্রভাত পূর্ণতার আপাদমস্তক দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? কলেজে। তোমার না কলেজ যাওয়া বন্ধ? কে করেছে বন্ধ? আমি করেছি গতকাল, শোনোনি? না শুনিনি। কেন শুনবো আমি? আপনার জন্য কলেজ বন্ধ করে আমার ভবিষ্যৎ নষ্ট করব না আমি। তোমাকে তো কলেজে যেতে নিষেধ করিনি আমি। প্রভাত চৌধুরীর স্ত্রী হায়ার এডুকেটেড হবে, তবে এই ধরনের আজে বাজে পোশাক করে নয়। আমার এসব পড়তেই ভালো লাগে। প্রভাত পূর্ণতার খানিকটা কাছাকাছি এসে বলল, এমন টাইট জিন্স, ওড়নাবিহীন টপস পরে নগ্নতার পরিচয় দিলে কি সম্মান বাড়বে? এখানে নগ্নতা পেলেন কোথায়? নগ্নতা ছাড়া কি? বাইরে যাবে যত ছেলে তোমাকে দেখবে, তোমার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকবে, পেছনে তাকিয়ে থাকবে, ওরা বাজে কমেন্টস করবে। আপনাকে বলেছে কেউ ওরা এসব কমেন্টস করবে? কারণ আমিও ছেলে, রাস্তায় অশ্লীল পোশাক পরা মেয়ে দেখলে নজরে আসে। বাহ, রাস্তাঘাটে গিয়ে এভাবে মেয়ে দেখে বেড়ান? তোমাকে যে বুঝাতে পারবো না সেটা আমি জানি। তোমার টোটাল কলেজ যাওয়া বন্ধ। আমার বউ আমি একা ছাড়ছি না। শুনুন, আমি কারোর সাথে ভেগে যাব না। আমি একাও যাচ্ছি না, আমার সাথে সজল ভাই যাচ্ছে। প্রভাত দুই ভ্রু উচ্চালো, নিমেষেই মেজাজ তীক্ষ্ণ হলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বললে তুমি? সজল ভাই? বিড়ালের কাছে দুধ পাহারা দেওয়ার মতো ননসেন্স আমি না। সজলের আশেপাশে কিন্তু একদম যাবে না পূর্ণ, ভুলেও যাবে না। তাহলে কিন্তু জয়নাব আন্টির মতো সজলও গায়েব হয়ে যাবে। পূর্ণতা সন্দিহান কণ্ঠে বলল, তার মানে কি? জয়নাব আন্টিকে আপনি গায়েব করেছেন? প্রভাত যেন আকাশ থেকে পড়ল, ডানে বামে তাকালো, খানিকটা অবাক হয়ে বলল, জয়নাব আন্টিকে আমি কেন গায়েব করতে যাব? কী সব বলছো তুমি? জাস্ট একটা উদাহরণ দিলাম। এইবার ঘরে চলো, এসব পোশাকে আমি তোমাকে বাইরে যেতে দিব না। আমার এসব ছাড়া আর কোনো পোশাক নেই প্রভাত ভাই। করুণ কণ্ঠে বলল পূর্ণতা। প্রভাত পূর্ণতার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, চলো আমার সাথে, আজ তোমাকে এত ড্রেস কিনে দিব, সারা জীবনে ড্রেসের অভাব হবে না তোমার। গাড়িতে ওঠো পূর্ণ, আমি ওয়াশরুম থেকে আসছি। পূর্ণতা বাঁকা হেসে বলল, ছেলেদের আবার ওয়াশরুম লাগে নাকি? ওদের জন্য তো রাস্তার কর্নারই যথেষ্ট। পূর্ণতার এই কথাটা শুনে প্রভাত খুব জোরে হেসে দিল। প্রভাতের হাসি যেন প্লাবিত হচ্ছে চারিদিক। পূর্ণতার এই বাচ্চা সুলভ কথাটাই কি ছিল প্রভাত জানে না। তার প্রচণ্ড হাসি পাচ্ছে, হাসতে হাসতেই বলল, তুমি তো খুব দুষ্ট। পূর্ণতা রুক্ষ কণ্ঠে উত্তর দিল, দুষ্টুর কি করলাম? প্রভাত মাথার পেছনটা চুলকাতে চুলকাতে বলল, ছেলেদের মান ইজ্জতের দিকে এইভাবে নজর দাও কেন? পূর্ণতা মুখ বাঁকিয়ে বলল, ওদের আবার মান আছে নাকি যে সম্মান থাকবে? থাকলে কি আর রাস্তার পাশে দাঁড়ায় নাকি? তুমি কিন্তু তোমার সমস্ত কাকা শ্বশুরদের অপমান করছো। পূর্ণতা অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ল, সমস্ত কাকা শ্বশুর? এই পৃথিবীর সবাই কি আমার কাকা শ্বশুর হয়? অফকোর্স, এই পৃথিবীতে তোমার বর একটাই, বাদ বাকি সবাই কাকা শ্বশুর। পূর্ণতা ঝাঁঝালো চোখে তাকালো, চোয়াল শক্ত করে বলল, পৃথিবীর সবাই কি বুড়া নাকি যে কাকা শ্বশুর ডাকবো? বুড়া হওয়ার তো দরকার নেই সুইট হার্ট। তোমাকে ভাবি ডাকবে, আপু ডাকবে, আর মিষ্টি মিষ্টি কথা বলবে, তা আমি হতে দেব না। যত মিষ্টি লাগে আমি তোমাকে দিব, অন্য পুরুষের মিষ্টি ভাষা আমি তোমাকে গ্রহণ করতে দিব না। আজ থেকে তুমি সবার জাতীয় ফুপু আম্মা। কেউ যদি আমাকে ফুপু আম্মা ডাকে, আমি আপনাকে খেয়ে ফেলবো। প্রভাত থুতনিতে হাত বুলিয়ে দুষ্টু হেসে পূর্ণতার ঠোঁটের দিকে তাকালো, চোখে মুখে দুষ্টুমির ছড়াছড়ি, মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সত্যি খেতে চাও? কখন? সময় বলো, আই এম রিয়েলি এক্সাইটেড। পূর্ণতা বুঝতে পারলো প্রভাত অন্য লাইনে চলে যাচ্ছে। এই জন্য প্রভাতকে যে কোনো কথা বলতে গেলে 100 বার ভাবা লাগে, না হলে কথার প্যাচে ফেলে থেকে কলকাতায় নিয়ে যায়। পূর্ণতা আগের মেজাজে স্থির থেকে আঙ্গুল উঁচিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না।
প্রভাত পূর্ণতার আঙ্গুল ধরে নেশালো কণ্ঠে বলল, এভাবে লোভ ধরাও কেন পূর্ণ? তুমি বোঝো না, তুমি কাছে এলেই আমি এলোমেলো হয়ে যাই। পূর্ণতা কোনো কথার উত্তর না দিয়ে আঙ্গুল ছড়ানোর চেষ্টা করলো। প্রভাতের ঠোঁটে দুষ্টু হাসি লেগেই আছে। আরও খানিকটা দুষ্টুমি করে পূর্ণতার আঙ্গুল ছেড়ে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল, এত সুন্দর ঠোঁটের মালিক আমাকে যতবার খেতে চাইবে ততবারই প্রভাত চৌধুরী আত্মসমর্পণ করবে। পূর্ণতার কণ্ঠের রুক্ষতা খানিকটা বেড়ে গেল। রেগে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়ির ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসলো। প্রভাতও গিয়ে ড্রাইভিং সিটে বসলো। পূর্ণতা রুক্ষ কণ্ঠে বলল, আপনার প্রবলেম কি? প্রতিটা কথা নেগেটিভ মিনিং কেন করেন? লিজেন্ড, কিছু বললেই সহজে বুঝে যাও। একামি করে বুঝিনি করো না, এটাই ভালো লাগে। প্রভাত চৌধুরীর বউ লেজেন্ড না হলে কি আর মানায়? বলেই প্রভাত গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দিতেই পূর্ণতা বলল, গাড়ি স্টার্ট দিচ্ছেন কেন? সজল ভাই আসছে, উনি আসুক আগে। প্রভাতের চোখ মুখ নিমেষে গম্ভীর হয়ে এলো। পূর্ণতার দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, সজল সজল সজল, মুখে তো আমার নাম কোনো সময় থাকে না। সজল কি আমার চেয়ে বেশি সুদর্শন নাকি? আপনার নাম উচ্চারণ করার আগেই তো 24 ঘন্টা আমার সামনে দিয়ে ঘুরঘুর করে। তাহলে বুঝো তোমার গুরুত্ব আমার কাছে কতখানিক। সজল কি তোমায় এত গুরুত্ব দেয়? অবশ্যই দেয়, আপনার মতো জোড়াজুড়ি করে না, কারণ এটা ওনার সভ্যতা। এমন সময় সজলকে দেখা গেল গাড়ির লুকিং গ্লাসে। প্রভাত গাড়ি ছেড়ে দিল। পূর্ণতা প্রভাতের হাত ধরে বলল, গাড়ি থামান প্রভাত ভাই, সজল ভাই চলে এসেছে। হাত ছড়াও বন্য, অঘটন ঘটবে। আপনি গাড়ি থামান, সজল ভাই চলে এসেছে। আর একবার সজলের নাম নিলে সত্যি অঘটন ঘটে যাবে। গাড়িটা সোজা নিয়ে সজলের ওপর উঠিয়ে দেব। পূর্ণতা হাত সরালো। রাগে অন্যদিকে তাকালো। প্রভাতের দ্বারা অসম্ভব তো কিছুই নেই। দেখা গেল সত্যি সত্যি সজলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা বলে চালিয়ে দিল। প্রভাতের দ্বারা অসম্ভব তো কিছুই নেই। এমন সময় পূর্ণতার ফোন বেজে উঠল। সজল ফোন দিয়েছে। পূর্ণতা রিসিভ করতে যাবে ঠিক তখনই প্রভাত পূর্ণতার হাত থেকে ফোন নিয়ে গেল। কলটা কেটে ফোন নিজের পকেটে ভরে গাড়ির গতি বাড়ালো। চৌধুরী বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছে ছিপছিপে গড়নের লম্বা একটা ছেলে। পরনে ফরমাল পোশাক। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটার হাতে ফোন। পূর্ণ মনোযোগে ফোন স্ক্রল করছে। এমন সময় সদর দরজার দিকে ধীর পায়ে হেঁটে যাচ্ছে পুষ্প। পুষ্পের এক পায়ে সিম্পল একটা পায়েল, তাতে একটা ছুরি আছে। হাঁটলে হালকা বাজে। ছেলেটার কানে পুষ্পের পায়েলের ক্ষীণ শব্দ যেন রিনিঝিনি আওয়াজ তুলছে। ছেলেটা ফোন থেকে দৃষ্টি সরালো। ওকে দিয়ে পুষ্পের দিকে তাকালো। ছেলেটা দেখলো দূর থেকে হেঁটে আসছে একটা মেয়ে। ছেলেটা মেয়েটির দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে রয়েছে। পুষ্প এদিক ওদিক না তাকিয়ে ধীর পায়ে হাঁটছে। রোদের আলোয় যেন ঝলমল করছে পুষ্পের চেহারা। চোখের উপর এক হাত দিয়ে নিচু হয়ে হাঁটছে, কারণ রোদের তাপে সে তাকাতে পারছে না। পরনে হলুদ থ্রি পিস। হলুদ ফর্সা শরীরে রোদের মতোই ঝলমল করছে। ছেলেটার চোখে যেন ধাঁধা লাগলো পুষ্পকে দেখে। চোখ দুটো নিবদ্ধ করে রেখেছে পাতলা গড়নের লম্বা মেয়েটা পুষ্পের দিকে। একদম যেন একটা হলুদ সূর্যমুখী। ক্রমশ পুষ্পর পথ যত আগাচ্ছে ছেলেটা ততই মুগ্ধ হচ্ছে। পুষ্প যখন একদম ছেলেটার কাছাকাছি চলে আসলো, ছেলেটা চূড়ান্ত রকমের সর্বনাশ হলো। হঠাৎ বুকের মাঝে ধুক করে উঠল। পুষ্পের কপালের ছোট কালো টিপটা অধিক আকর্ষিত করলো। ছেলেটার ঠোঁটের কোণায় ক্ষীণ হাসি। দৃষ্টির নড়চড় নেই, পুষ্পের দিকেই তাকিয়ে আছে। ছেলেটাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুষ্প কপাল কুঁচকালো। কিছুটা অবাক হয়ে ছেলেটার আপাতমস্তক তাকালো। খানিকটা সন্দেহপ্রবণ হলো পুষ্প। মনে প্রশ্ন জাগলো, ছেলেটা কে আর এখানে কেন? আর তার দিকেই বা তাকিয়ে আছে কেন? পুষ্পকে ভ্রুকুচকে তাকাতে দেখে ছেলেটা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফোনের দিকে নজর দিল। দৃষ্টি সরালো পুষ্পের দিকে। পুষ্প এদিক ওদিক তাকালো, যেন কাউকে খুঁজছে। ছেলেটা আর চোখে বারবার তাকাচ্ছে। পুষ্পের দৃষ্টি এড়াচ্ছে না তা। পুষ্প এবার সরাসরি ছেলেটাকে গম্ভীর কণ্ঠে বলল, আপনি কে?
পুষ্পের কণ্ঠ কর্ণকুহরে যেতেই ছেলেটা বড় বড় চোখে পুষ্পের দিকে তাকালো। 1 সেকেন্ড অপেক্ষা না করে চট জলদি উত্তর দিল। রাজন আহমেদ। নাম জানতে চাইছে, পরিচয় জানতে চাইছে। বাবার নাম শরীফুল আহমেদ। পুষ্প এবার ভ্রু সুচালো করলো, খানিকটা অবাক হয়ে বলল, আরে আশ্চর্য তো, আপনার নাম, আপনার বাবার নাম এসব জানতে চাইছে। তাহলে পরিচয় দিব কিভাবে? আপনি বলে দিন। লাগবে না আপনার পরিচয়। এখানে কি চাই? বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করছেন কেন? এত রেগে যাচ্ছেন কেন? শুনেছি যাদের গায়ে মাংস কম তাদের রাগও বেশি। আপনার সাহস তো কম না, আমাকে নিয়ে আবার কমেন্টস করছেন। আমি এমনি অনেক সাহসী। সোজা সাপটা উত্তর দিন, কি চাই আপনার? আপনাকে। বলেই মৃদু হাসলো ছেলেটা। পুষ্প এইবার অবাকের চরম পর্যায়ে চলে পৌঁছে গেল। তার বাড়ির সামনে দাঁড়িয়ে এত বড় সাহস দেখানোর মতো ছেলে তো আশেপাশে এরিয়ায় নেই। নাকি এই ছেলে তার পরিচয় জানে না? পুষ্প খানিকটা বিরক্ত হয়ে বলল, ফজলামি করেন তাই না? আপনার তো খুব সাহস, পুলিশ ডেকে এনে জেলে ভরে দিব। ছেলেটা বড় বড় চোখে পুষ্পের দিকে তাকালো, ভীত কণ্ঠে বলল, প্লিজ আপু, প্লিজ এমন করবেন না। আমি পুলিশে খুব ভয় পাই। ছোটবেলা থেকেই পুলিশ দেখলে বিছানায় হিসু হয়ে যেত। প্লিজ আমাকে পুলিশে দিবেন না আপু। ছেলেটার ভয় দেখে পুষ্পের ভালো লাগলো। তার ইচ্ছে করছে ছেলেটাকে আর একটু ভয় দেখানোর। ভেতরে ভেতরে প্রচণ্ড হাসি পাচ্ছে পুষ্পের, তবুও হাসি চেপে রেখেছে। এত বড় একটা ছেলের পুলিশ দেখে এত ভয়? বেশ, এইবার বেশ গম্ভীর গলায় বলল, আপনার কোনো ক্ষমতা নেই, পুলিশে আপনাকেই দিব। আর পুলিশ দিলে কি হবে জানেন? না তো কি হবে? জেল হবে, তাও যাবজ্জীবন জেল হবে। ছেলেটার চোখ মুখ দেখে পুষ্প ভেতরে ভেতরে হেসে শেষ হয়ে যাচ্ছে। ভয়ে ছেলেটার চোখ মুখ একদম শুকিয়ে এসছে। ভয়ার্থ কণ্ঠে বলল, আমার অপরাধ? আমার দিকে তাকানো? সামান্য তাকানোতে এত বড় শাস্তি? অন্য কিছু করলে কি শাস্তি হবে? মৃত্যুদণ্ড। ছেলেটা আবার ভয় পেল। ভয়ার্থ চোখে মুখে পুষ্পকে অনুরোধ করেই যাচ্ছে। প্লিজ আমাকে এত বড় শাস্তি দিবেন না। আর পুষ্প মজা নিতে বলেই যাচ্ছে, আপনার কোনো ক্ষমতা নেই, শাস্তি পেতেই হবে, তাও কঠিন শাস্তি। এমন সময় অন্য একজন ছেলে এসে ছেলেটার দিকে একটা চাবির রিং এগিয়ে দিয়ে বলল, স্যার আপনার গাড়ির চাবি। পুষ্প ভীষণ অবাক হয়ে ছেলেটার দিকে তাকালো। স্যার সম্বোধনের মানে বুঝল না। স্যার সম্বোধন শুনে ভ্রু কুচকালো পুষ্প। কোচকে আসা ভ্রু নিয়ে ছেলেটার আপাতমস্তক ভালোভাবে তাকিয়ে দেখল। ছেলেটাকে স্যার ডাকলো কেন? পুষ্পের মাথায় এলো না কিছুই। যে ছেলেটা স্যার ডেকেছে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভ্রু নাচিয়ে বলল, আপনি ওনাকে স্যার ডাকলেন কেন? কোন স্কুলের স্যার উনি? ওখানে দাঁড়িয়ে থাকা দুজন ছেলেই জোরে হেসে ফেলল। তাদের হাসি যেন থামছে না, পারলে কড়াকড়ি দিত। তারা এত হাসছে যে হাসতে হাসতে একেবারে দম বন্ধ হবার মতো অবস্থা। মিনিট দুয়েক দুজন হেসেই যাচ্ছে। পুষ্পের কথার প্রেক্ষিতে ওদের হাসি যেন পুষ্পকে চূড়ান্ত অপমান করলো। অপমানে থমথমে হয়ে এলো পুষ্পের মুখখানা। চোখ দুটো আগ্নেয়গিরির ন্যায় ধারণ করলো। আশ্চর্যজনক একটা চাহনি দিল। বেহুদা ছেলে দুটোর হাসি তার গায়ে জ্বালা ধরালো। ধৈর্যের বাঁধ ভেঙে এলো তার। ঠোঁটে ঠোঁট চেপে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। চোয়াল শক্ত করে বলল, আপনারা কি দুজনেই অসম্ভব নাকি? বুঝলাম না, এইভাবে অভদ্রের মতো হাসছেন কেন? কারোর প্রশ্নের বিপরীতে উত্তর না দিয়ে হাসাহাসি করে গড়িয়ে পড়া হলো চরম বেয়াদবি। তখন রাজন নামের ছেলেটা হাসি থামিয়ে পুষ্পের রাগী চেহারাটা অভিজ্ঞ দৃষ্টিতে পরিদর্শন করলো। ঠোঁটে মৃদু হাসি বজায় রেখেই বলল, আপনি প্রশ্নটাই এমন হাস্যকর করেছেন যে না হাসলে হাসি জিনিসটার চরম অন্যায় হবে। কারণ দুনিয়াতে সব মজার মজার ঘটনা মানুষ বা কথা মানুষকে আনন্দ দেয়। সেই আনন্দ প্রকাশের একমাত্র মাধ্যম হলো মন খুলে হাসি। কেন? আমি কি জোকারদের মতো কথা বলেছি যে এমন উদ্ভটের মতো হাসাহাসি করতে লাগবে? শুধু জোকারদের কথা শুনে মানুষ হাসে না, সুন্দরী মেয়েদের মুখে বাচ্চা সুলভ কথা শুনেও হাসে, যা যুবকদের হৃদয়ের আনন্দের তরঙ্গ তোলে। আপনি কিন্তু এসে ধরে অনেক সাহস দেখাচ্ছেন, বলতে হয় আপনি অনেক সাহসী।
তবে এত সাহস কিন্তু ভালো নয়, পিছে বিপদ হয়। আপনি জানেন আমি কে? এসব আমার পরিবার জানলে আপনার দেহ আর মাথা পৃথিবী দুই প্রান্তে পাওয়া যাবে। ছেলেটি মৃদু হাসির মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে বলল, চৌধুরী সাহেবের একমাত্র কন্যা, এলাকার জনপ্রিয় ফেস প্রভাত চৌধুরীর একমাত্র বোন। কিন্তু আমি কে জানেন? কে আপনি? আপনার মতো কোনো চৌধুরীর পরিবারের সোনার চামচ মুখ দিয়ে জন্মানো কোনো ছেলে আমি নই। মাটি খেয়ে বড় হয়েছি, তাই সাহস একটু বেশি ম্যাডাম। ছেলেটির এমন রহস্য ঘেরা কথা শুনে পুষ্প কিছুটা চিন্তিত হলো। ছেলেটার পরিচয় আসলে কি? এমন অবাক করা করা কথা বলছে কেন? সোজা কোনো কথার উত্তর দিচ্ছে না। পুষ্প বিরক্তিকর মুখে বলল, থু, এটা কোনো পরিচয় হলো? সোজা সাপটা উত্তর দিন, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব দারোয়ানকে ডেকে। এখানে আমাকে ইনভাইট করে আনা হয়েছে। পুষ্প আবার কপাল কুঁচকালো। এই ছেলেকে কে আবার ইনভাইট করে আনলো? পুষ্প বিস্মিত কণ্ঠে বলল। কে আপনাকে ইনভাইট দিয়ে এনেছে? পাশে থাকা ছেলেটা বলল। উনি এখানকার নতুন এসআই রাজন আহমেদ। এসআই কথাটা শুনে পুষ্পের চোখ আবার কপালে উঠল। চোখ দুটো বড় বড় হলো। বার কয়েক চোখের পলক ফেলল ঘন ঘন। ঠোঁট মুখ শুকিয়ে এসেছে। ঢোক গিলল কয়েকবার। ঘন ঘন জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। পুষ্পের চোখ মুখের অবস্থা থমথমে। জীবনে এমন লজ্জা আর অপমান সে আগে হয়নি। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। যে ছেলেটাকে পুলিশের ভয় দেখিয়ে সে মজা নিচ্ছিল আর আনন্দ পাচ্ছিল এতক্ষণ ধরে, উল্টে সেই ছেলেই তার সাথে পাল্টা মজা নিচ্ছিল। এর চেয়ে লজ্জাজনক আর অপমানজনক ঘটনা কি পৃথিবীতে আর কিছুতে আছে? একজন এসআইকে কিনা সে পুলিশের ভয় দেখাচ্ছিল। ছেলেটা কত বড় বদমাশ হলে বারবার বলছিল, আমাকে পুলিশে দিবেন না, আমি খুব পুলিশ ভয় পাই। পুষ্পের এমন অবস্থা দেখে রাজন মৃদু হাসল। পুষ্পের চোখ মুখের এই অবস্থা সে ভীষণ উপভোগ করছে। রাজন পুষ্পের দিকে খানিকটা ঝুঁকে গিয়ে প্রশ্ন ছুড়ল, চৌধুরী সাহেবের মেয়ে কি ভয় পেয়ে গেল নাকি? হ্যাঁ, যার বাপ ভাই এত দাপুটে পুরা এলাকা কাঁপে, তাকে কি ভয় পেলে মানায়? পুষ্প এবার তেজি কণ্ঠে উত্তর দিল, আমার বাপ ভাই নিয়ে খবরদার কথা বলবেন না, তাহলে ভালো হবে না। জানি ভালো হবে না। রাজন নামের সদ্য জ্বলে ওঠা প্রদীপটা নিভে যাবে, তাই না? আমি কি সে কথা বলেছি? আপনি প্রথমেই বলতে পারতেন আপনি কে, তাহলে আর তো অশান্তি হতো না। প্রথমে পরিচয় দিলে কি এত ইন্টারেস্টিং একটা মেমোরি তৈরি হতো আপনার সাথে ম্যাম? মেমোরি তৈরি করতে হবে কেন বুঝলাম না। ছেলেদের কি এটা অভ্যাস নাকি মেয়ে দেখলেই মেমোরি তৈরি করা? তার মাঝে পুলিশদের তো স্বভাবই এটা। মানুষ ঠিকই বলে, পুলিশদের চরিত্রই ঠিক নেই। আপনি কিন্তু পুরো পুলিশ জাতির অপমান করে দিলেন। আমি আমার পেশার এত বড় অপমান মেনে নিব না। কি করবেন? অ্যারেস্ট করতে চান নাকি? আপনি চৌধুরী বাড়ির মেয়ে চাইলেই কি আর অ্যারেস্ট করা যাবে? তবে আমি চেষ্টা করব মনের জেলখানায় ভর্তি করতে। আমি বুঝলাম না, আমি এখানে মূলত কি কাজে এসেছেন, নাকি আমাকে জ্বালাতেই এসেছেন? একসাথে দুটো কাজ করতে পারলে ক্ষতি কি? দুটো কাজ কিভাবে? এই যে এতক্ষণ কথা বলে বাজিয়ে দেখছিলাম যে আপনি কোনো অপরাধের সাথে যুক্ত আছেন কি না। আচ্ছা, এই ব্যাপার কি বুঝলেন? বুঝলাম মেয়েটা ফুলের মতো পবিত্র। জয়নাব উনি কে হয়? আচ্ছা, জয়নাব আন্টির ব্যাপারে খোঁজ নিতে এসেছেন। আমাদের বাড়িতে কাজে ঢুকেছিলেন নতুন? নতুন এসে উধাও হয়ে গেল? তাই তো শুনছি, আন্টিকে পাওয়া যাচ্ছে না। ওনার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছি। ভেতরে চলুন। ভাইয়া পাঠিয়েছে আপনাকে? জি। ভেতরে আসুন। পুষ্প আর রাজন পাশাপাশি হাঁটছে। রাজন কথা বলছে আর বারবার পুষ্পের দিকে তাকাচ্ছে। পুষ্পের দিকে তাকালে অদ্ভুত একটা মুগ্ধতা কাজ করছে। পুষ্পের নাম জানতে ইচ্ছে করছে। আচমকাই প্রশ্ন করলো, নাম কি আপনার? পুষ্প রাজনের দিকে তাকিয়ে উত্তর দিল, পুষ্পতা চৌধুরী। বাহ, এত সুন্দর নাম কে রেখেছে? চরিত্রের সাথে হুবহু মিল। ভাইয়া। বাহ, প্রভাত ভাইয়ের নাম নির্বাচনের ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা আছে। তা আছে, তবে আপনি এইভাবে ইউনিফর্ম ছাড়া আসেন কেন? চিন্তা অসুবিধা হয়তো মানুষের। আমার কাজ ইনভেস্টিগেশন করা। ইউনিফর্ম পরে আসলে সঠিক তথ্য নিতে পারবো না। পুষ্প রাজনকে ডাইনিংয়ে বসালো, তারপর ওয়াসেলকে ফোন করলো। আধা ঘন্টার মাঝেই ওয়াসেল এসে হাজির হলো। রাজন ওয়াসেলকে ব্যক্তিগতভাবে কী কী জিজ্ঞেস করছে কেউ জানে না। এই ফাঁকে পুষ্প চা নাস্তা নিয়ে গেল। ঘন্টা খানেক কথা বলে রাজন বলল,
আজ আমি আসি। আপনার ভাই ওয়াজেদ চৌধুরী, আসলে আমি আবার আসব। চিন্তা করবেন না, আপনার বাড়ির সম্মানের দিকে আমি খেয়াল রাখবো। রাজন চলে গেল। যাওয়ার সময় একবার উপরে তাকালো, সেখানে পুষ্প তাকিয়ে আছে। পুষ্পের দিকে গভীর চোখে তাকিয়ে বিদায় নিল রাজন। ওয়াসিল রাগে ফুঁসছে, সামনে থাকা টি টেবিলে একটা লাথি মারল। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে গেল। রুমে গিয়ে দেখলো মেরি বেশ পরিপাটিভাবে সেজে গুজে রেডি হয়েছে, কোথাও একটা যাবে বলে মনে হচ্ছে। ওয়াসিল মেরির কাঁধে হাত দিয়ে মেরিকে তার দিকে ঘুরিয়ে বলল, তোর ছেলে এসব কি শুরু করেছে? এই বাড়ি মান সম্মান বলে কিছুই রাখলো না। এই বাড়িতে জীবনে পুলিশ আসতে সাহস পায়নি, তোর ছেলের জন্য আজ পুলিশ এসেছে। এসে আবার আমার কাছে বিভিন্ন প্রশ্ন করছে। এখন যদি আমি এই পুলিশকে কিছু বলি, বাইরে গিয়ে সাংবাদিকদের বললে আমার কেলেঙ্কারি হয়ে যাবে, মান ইজ্জত আর কিছু অবশিষ্ট থাকবে না। মেরি ওয়াসিলের হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলল, ছেলে তো আমার একা নয়, আপনারাও। আপনি তাকে যা বলার বলুন। আমাদের এসব ঝামেলায় রোজ আমাকে জড়ান কেন? কি বলবো আমি? কিচ্ছু বললে হাজারটা যুক্তি দাঁড় করায়। ও যে সততা দেখায় তাতে ব্যবসার মাঠে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আমি বিয়ে দিব আর একটা বড় ব্যবসায়িক পরিবারে, তাতে আমার ব্যবসায়িক লাইনে সুবিধা হতো। আমার বন্ধু আরিফের মেয়ে অজান্তা প্রভাতের বেস্ট ফ্রেন্ড, দুজনের বিয়ে দিতে পারলে আমার সব দিক দিয়ে লাভ হতো। আপনি তো জোর করলেন পূর্ণতার সাথে প্রভাতের বিয়ে দিতে, ছেলে তো রাজি ছিল না। তোর ছেলে আমাকে দিয়ে জোরপূর্বক পূর্ণতাকে বিয়ের ব্যাপারে বলিয়েছে, আমাকে ব্ল্যাকমেইল করে এই কাজ করিয়েছে, আমাকে এমন ফাঁদে ফেলেছে যে আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। আপনার থেকেই তো ব্ল্যাকমেল শিখেছে, যোগ্য বাবার যোগ্য সন্তান। আমি এ বিয়ে হতে দিব না, কিছুতেই না। আপনিও ভালোভাবে জানেন ছেলের সাথে পারবেন না। বলেই মেরি আলমারি থেকে টাকা বের করলো। ওয়াসিলকে বলল, আমি পুষ্পকে নিয়ে বের হচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে। তুই এখন সাজগোজ করে কোথায় যাচ্ছিস? ভুলে গেলেন আজ শ্রাবণ মাসের 3 তারিখ। আজ তোকে আমি বাইরে যেতে দেব না। আপনি জানেন আমাকে কোনোভাবেই আটকানো যাবে না। বছরের এই একটা দিনই আমি বাইরে যাই। এই দিনে বাইরে যাওয়ার জন্য তুই আর কত মাইর খাবি? বয়স শেষ হয়ে এলো, এখনো তুই অতীত ভুলতে পারলি না। মেরে ফেলুন আমাকে, নিষিদ্ধ করিনি। এদিনে মরতে পারলেও শান্তি। তোর ছেলের বয়স 30 বছর আর তুই এখনো পুরনো নাগরের জন্য কান্দিস। এই কান্না আমার আজন্মের, আমার প্রতিটা শিরা উপশিরায় কান্না। তোর ছেলে মেয়ের কাছে বলবো তোর কাহিনী? মুখ দেখাতে পারবি? বলেন, তবে মিথ্যে বলবেন না। আমি কেন যাই তা নিয়ে সত্যিটা বলবেন। ওয়াসিল মেরির মুখ চেপে ধরে বলল, বেশি বাড়িস না, পরিস্থিতি ভালো হবে না। গাড়ি থেকে নেমে বেশ ভাবের সাথে হাঁটছে পূর্ণতা, তার পিছনে পিছনে হাঁটছে প্রভাত। দেখে মনে হচ্ছে যেন রাজরানীর সাথে সুদর্শন একজন বডিগার্ড। প্রভাত রাস্তায় বেরোলে চারিদিকে মানুষের ভিড় জমে, আজও তাই। স্থানীয় দলীয় লোকজন খবর পেয়ে এগিয়ে এলো প্রভাতকে আপ্যায়ন করার জন্য। কেউ কেউ ছুটে আসছে ছবি তোলার জন্য। মানুষজন গোল করে ঘিরে ধরল প্রভাত আর পূর্ণতাকে। অন্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় বেশি, কেননা প্রভাত চৌধুরীর সাথে আজ একটা সুন্দরী মেয়েও এসেছে। নিঃসন্দেহে এই মেয়ে প্রভাত চৌধুরীর গার্লফ্রেন্ড হবে। পূর্ণতা বিরক্ত হচ্ছে, ভীষণ বিরক্ত হচ্ছে। মানুষের এত তেলানো স্বভাব তার পছন্দ নয়। মানুষজন একদম গা ঘেঁষে এসে দাঁড়াচ্ছে, বিশেষ করে মেয়েরা একদম গায়ে ঘেঁষে এসে দাঁড়িয়ে ছবি তুলছে। যে যার মতো সুযোগ পেয়ে এক গাদা সেলফি তুলছে আর প্রভাতকে বলছে, প্লিজ ভাইয়া একটু এদিকে তাকান। প্রভাত সেদিকে তাকাচ্ছে। কিছু মেয়েরা তাদের পরিচিত ভাইদের বলে অনুরোধ করে ভিড় ঠেলে ঠুলে ছবি তুলছে। পূর্ণতার চোখ মুখে তীব্র বিরক্তির ছড়াছড়ি। গরমে তার অসহ্য লাগছে। এত সেলিব্রিটি ব্যাপার স্যাপারও তার পছন্দ নয়। একদম সাধারণ সাদামাটা জীবন তার পছন্দ। যেখানে মানুষ ফ্যান ফলোয়ার অর্জনের জন্য রাত দিন পরিশ্রম করে, সেখানে পূর্ণতার বিষাক্ত লাগে এসব। ছোটবেলা থেকে তার এসব ভালো লাগে না। তার শহর ছেড়ে জনমানব ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকতে ভালো লাগে। এরই মাঝে একটা মেয়ে এসে প্রভাতের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না, আমি এভাবে একটা ছবি তুলতে চাই। প্রভাত পূর্ণতার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি কি পারমিশন দিব? পূর্ণতা বিড়বিড় করে বলল, আমি কিভাবে বলবো? ঘরে হাত দিয়ে ছবি তুলবেন নাকি কোলে নিয়ে ছবি তুলবেন? তোমার জিনিস, তুমি যা বলবা তাই হবে। আমার জিনিস? হ্যাঁ, আমি এখন আর আমার নেই, তোমার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গিয়েছি। আমার একদম বিরক্ত লাগছে, মানুষজন সরান।
প্রভাত মেয়েটির দিকে তাকিয়ে একটু কঠিন কণ্ঠে বলল, হাত সরা আপু, এত ঘনিষ্ঠতা আমার পছন্দ নয়। এভাবে হুট করে পারমিশন ছাড়া কারো গায়ে হাত দেওয়া ঠিক নয়। মেয়েটি হাত সরিয়ে নির্লজ্জের মতো তাও ছবি তুলল। মেয়েদের এসব কাণ্ড দেখে দেখে পূর্ণতা বলছে, দুনিয়ায় এত গায়ে পড়া মেয়েও আছে। তোরা মেয়ে, তোরা হবে আমার মতো, প্রভাতের মতো ছিলে পিছ পিছে ঘুরবে, বিয়ের জন্য প্রেশার দেবে কিন্তু পাত্তা দিবি না, বারবার রিজেক্ট করবি। জীবনে যদি 10টা ছেলের প্রপোজই না রিজেক্ট করতে পারিস, তাহলে মেয়ে হয়ে জন্মানোর সার্থকতা কোথায়? আর এই প্রভাতকে নিয়ে এত বাড়াবাড়ি কেন ভাই? দুনিয়াতে কি আর কোনো ছেলে নেই? প্রভাতের মাঝে বিশেষ কি আছে যার জন্য একটা ছবি তোলার জন্য তেলাতে হবে? এতে যে প্রভাতে আরো ভাব বাড়ছে, মেয়েরা কি তার টের পাচ্ছে না? কি আশ্চর্য! কিছু ছেলে পূর্ণতাকে ভাবি ডেকে সালাম দিতে দিতে ফেনা তুলে ফেলছে। বিরক্ত হলেও পূর্ণতা ভদ্রতা রক্ষার্থে উত্তর দিচ্ছে। সবাইকে ভাবি ডাকতে দেখে প্রভাত সবার উদ্দেশ্যে বলল, আমি একটি ঘোষণা দিতে চাই। আজকের পর থেকে আমার পাশে থাকা মেয়েটিকে রাস্তাঘাটে যেখানে দেখবা কেউ ভাবি ডাকবা না। আমি তোমাদের ভাই, কিন্তু আমার বউ তোমাদের ফুপ্পু আম্মা। জাস্ট ফুপ্পু বলবা না কেউ, ফুপ্পুর সাথে আম্মাটা ডাকবা, একসাথে ফুপ্পু আম্মা। পূর্ণতা বিরক্ত চোখে প্রভাতের দিকে তাকালো। সর্বোচ্চ রকমের অবাক হয়ে প্রভাতের দিকে তাকিয়ে ভাবছে, একটা মানুষ কত বড় মাপের অসভ্য হলে নিজেকে ভাইয়া আর তার চেয়ে বয়সী ছোট একটা মেয়েকে ফুপু আম্মা বলে পরিচয় করতে পারে? একটা ছেলে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, ফুপু আম্মা, আপনাকে খুব বিরক্ত লাগছে। চারিদিক থেকে যে যার মতো ফুপু আম্মা বলে ডাকছে পূর্ণতাকে। পূর্ণতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বিরক্ত কণ্ঠে একটা ছেলেকে বলল, আমি বুঝলাম না আপনি কোন আক্কেলে আমাকে ফুপু আম্মা ডেকে ফেনা তুলছেন, আর ওই বুড়া লোক যে আমার চেয়ে প্রায় 10 বছরের বড় হবে তাকে ডাকছেন ভাইয়া। আমাকে যদি ফুপু আম্মা ডাকে, ওনাকে ডাকবেন দাদা। ডাকুন ওনাকে দাদা। ছেলেটা মাথা নিচু করে বলল, ভাইয়ের কথা এদিক ওদিক করা যাবে না ফুপু আম্মা। ছেলেটির মুখে আবার ফুপু ডাক শুনে পূর্ণতা বিরক্ত হয়ে ভিড় ঠেলে বের হলো। প্রভাতও ভিড় ঠেলে বের হলো। দুজনে শপিং মলে প্রবেশ করলো। পূর্ণতা নিজের ইচ্ছে মতো শাড়ি আর 3 পিস নিল। কতগুলো নিল তার হিসাব করেনি। প্রভাত কার্ড দিয়ে টাকা পরিশোধ করে দিল। দোকান থেকে বের হওয়ার সময় পূর্ণতাকে প্রভাতকে বলল, ব্যাগগুলা নিন, নিয়ে গাড়িতে চলুন। একটা ব্যাগও আমি ধরতে পারবো না। প্রভাত বলল, ওকে, ঠিক আছে, আমার জন্য কিছু কিনতে হবে, কিনে নেই। কিনুন। প্রভাতের পরনে কালো একটা হাতা লম্বা ব্র্যান্ডের গেঞ্জি, কালো জিন্স, গেঞ্জির হাতা কোটানো। সে বেশিরভাগ সময় জিন্স আর হাতা লম্বা ব্র্যান্ডের গেঞ্জি পরে থাকে। এতেই তাকে মারাত্মক সুদর্শন লাগে। মুখে খোঁচা খোঁচা দাড়িতে তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। এত কম বয়সী সুদর্শন ছেলে যদি জনপ্রিয়তার তুঙ্গে থাকে, মেয়েরা তো পাগল থাকবেই। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তুমি কি একটু চয়েস করে দিবা? পূর্ণতার কি মনে হলো সে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই প্রভাত বলল, ভাই, ব্র্যান্ডের ভালো আন্ডারওয়্যার দেন। কথাটা পূর্ণতার কর্ণ কুহুরে যেতেই তার চোখ বড় বড় হলো। মুহূর্তের মাঝে এত মেজাজ খারাপ হলো, 1 সেকেন্ডও অপেক্ষা না করে রুমের বাইরে গিয়ে দাঁড়ালো। পূর্ণতাকে বাইরে আসতে দেখে প্রভাতও বাইরে আসলো। পূর্ণতাকে বলল, কি হলো, চলে এলে যে? পূর্ণতা দাঁত কিরমির করে বলল, না মানে আমি বুঝতে পারছি না আপনার সমস্যাটা কোথায়। আপনার এখনই কেন আমার সামনে এসব ছোট ছোট প্যান্ট কিনতে হবে? লজ্জা কি একেবারে ধুয়ে গিয়েছে? প্রভাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দুষ্টু হেসে বলল, লজ্জা? কি আশ্চর্য কথা বলো, আমার লজ্জা থাকবে কেন? ঠিকই বলেছেন, আপনি একেবারেই নির্লজ্জ। যার লজ্জা নেই তার চেয়ে সুখী মানুষ এই দুনিয়াতে একটাও নেই। প্রভাত পূর্ণতার কাঁধে হাত রাখলো, কানে ঠোঁট মিশিয়ে ফিসফিসিয়ে বলল, পুরুষ মানুষের লজ্জা না থাকার কারণেই ওরা সুখী। লজ্জা থাকলে কি আর বউয়ের আদর আদায় করে নেওয়া যায়? বউয়ের আদর ভালোবাসা ছাড়া পুরুষের সুখ আছে কোথাও?
রাস্তার পাশে কতগুলো অনাথ বাচ্চাদের খাবার দিচ্ছে মেরি আর পুষ্প। মেরির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সে ওড়নার মুড়ো দিয়ে পানি মুছছে। ক্রমাগত চোখের পানি পড়েই যাচ্ছে। পুষ্প প্রতি বছর এই দিনটায় ভীষণ অবাক হয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে থাকে। সারা বছর মায়ের দিকে তাকিয়ে থাকে। সারা বছর তার মায়ের চোখে সে পানি দেখে না। তারা বাবার এত অত্যাচার সহ্য করে, তবুও এইভাবে কাঁদে না। পৃথিবীর সকল বাধা অতিক্রম করে এই দিনে মেরি বেরিয়ে আসে। সারা বছর যে টাকা জমায় সেই টাকায় শহরের সমস্ত এতিম অনাথ অসহায় বাচ্চাদের দামি দামি খাবার সহ দামি দামি পোশাক কিনে দেয়। পরিবারের কেউ জানে না কেন এই তারিখে মেরি অসহায় অনাথ বাচ্চাদের খাবার খাওয়ায়। সবাই জিজ্ঞেস করলে বলে, তার আপনজন হারিয়ে যাওয়ার দিন। এই কথা শুনে পরিবারের সবাই ভাবে হয়তো মেরির মা অথবা বাবা কারো মৃত্যু দিবস হবে। কিন্তু পুষ্প এখন বড় হয়েছে। এই কান্নার সে ভিন্ন মানে খুঁজে পায়। প্রচণ্ড আবেগের এই কান্না, যেন গভীর কোনো ক্ষত লুকায়িত। সাধারণ কোনো কষ্ট হলে সময়ের সাথে সাথে ক্ষত বিলীন হয়ে যায়, কিন্তু মেরির ক্ষত আজও বিন্দুমাত্র কমেনি। পুষ্পের ভীষণ জানতে ইচ্ছে করছে। আম্মু সত্যি করে বলবা কেন এই দিনটাই তুমি এত ভেঙে পড়ো? কিসের এত কষ্ট তোমার? মেরির মুখের দিকে তাকিয়ে কেন যেন পুষ্প প্রশ্নটা করতে পারল না। তার নানা অথবা নানির ব্যাপারেও কিছু জানে না পুষ্প। মেরির বাবার বাড়ি ইন্ডিয়াতে, সেখানের কারো সাথে যোগাযোগ নেই। কিভাবে আর কি করে ইন্ডিয়ার মেয়ে আর বাংলাদেশের একজন মন্ত্রীর বিয়ে হয়েছে সেই রহস্য কারো জানা নেই। মেরির মা বাবা নেই, তাই বলে কি তার আর ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ নেই? শোনা যায় মেরি ভালোবেসে দেশ ছেড়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসে, যার জন্যে তার পরিবারের কেউ আর যোগাযোগ করেনি। মেরির বৈবাহিক জীবন থেকে পুরোটাই একটা রহস্য ঘেরা। প্রভাত ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। প্রভাতও জানে মেরি আজ অনাথ বাচ্চাদের খাওয়াবে। মেরি প্রতিবার এই দিনে অনাথ বাচ্চাদের খাওয়ানোর সময় প্রভাতকে সাথে নিয়ে আসে। প্রভাতের কোনো ব্যস্ততা থাকলেও মেরি শোনে না, যে কোনোভাবে প্রভাতকে এনেই ছাড়ে। আজও তাই। প্রভাতকে বলে দিয়েছে পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন উপস্থিত হতেই হবে তোমাকে। প্রভাত গাড়ি চালাচ্ছে, পূর্ণতা পাশেই বসে আছে। কেন যেন পূর্ণতার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পূর্ণতা সন্দিহান মন নিয়ে প্রশ্ন করলো, আচ্ছা প্রভাত ভাই, একটা জিনিস খেয়াল করেছেন? প্রভাত পূর্ণতার দিকে তাকালো, কিছুটা অবাক হলো। অনেক দিন হলো পূর্ণতা তার সাথে ভালোভাবে কথা বলে না। কিছু বলতে গেলেই ঝাড়ি মারে, চোখে সবসময় রাগ থাকে। এই মুহূর্তে সেসব নেই। প্রভাত পূর্ণতার কৌতূহলী মুখটার দিকে তাকিয়ে বলল, কি খেয়াল করার কথা বলছো? কাকিমণি আপনাকে কেন জোর করে এই দিনে নিয়ে আসে? পুষ্প আপুকে তো সেভাবে জোর করে না, যেন আপনি রিলেটেড কোনো ব্যাপার। আপনি না আসলে হবেই না। প্রভাত মৃদু হেসে বলল, আরে না, সেসব কোনো ব্যাপার নেই। আজ তো পুষ্পও এসেছে। সে তো মাঝে মধ্যে আসে, বাট আপনার কি খেয়াল আছে কোনবার আপনি ছাড়া কাকিমণি এসেছে? মা আমাকে একটু বেশি ভালোবাসে, অন্যরকম ভালোবাসে। কেন সেটা জানি না। প্রতিটা সন্তানকেই মায়েরা ভালোবাসে, তবে আমাকে একটু বেশি ভালোবাসে। আসলেই তো, মানুষ নিজের পেটের সন্তানকেও এত ভালোবাসে না, আপনাকে একটু বেশিই ভালোবাসে। তার মানে আপনি বাড়ির কুড়িয়ে পাওয়া ছেলে, পরের ছেলে তো, তাই একটু বেশি কেয়ার করে। প্রভাত পূর্ণতার দিকে আর চোখে তাকালো, ঠোঁট নাড়িয়ে মৃদু হেসে বলল, চৌধুরী বাড়ির একমাত্র ছেলেকে কুড়িয়ে পাওয়া বানিয়ে দিচ্ছ? কি হিটলার তুমি! বাই দ্য ওয়ে পূর্ণতা, তুমি কি আমায় কুড়িয়ে পাওয়া বরের নজরে দেখো? কাছে আসতে চাও না? একদম নিজের ভাইয়ের নজরে দেখি ভাই ভাই ফিলিংস হয়। প্রভাত তুষ্ট হেসে বলল, হট ফিলিংস হয় না? বলেই পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখ আবার কপালে উঠল। সে আশ্চর্যজনক চাহনি নিয়ে প্রভাতের দিকে তাকিয়ে বলল, ছি ছি, এমন অসভ্যের মতো কথা কিভাবে মুখে আসে আপনার? জীবনে আর কোনোদিন যদি ভাই ডাকো, পরের বারের চেয়ে অধিক অসভ্য কথা মুখ দিয়ে বের হবে। এর চেয়ে অসভ্য কথা দুনিয়ায় আছে? শুনতে চাও? তাহলে শোনো। পূর্ণতা দুই কানে হাত দিল, চেপে ধরে বলল, আপনার পায়ে ধরি, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আর জীবনেও ভাই ডাকবো না।
প্রভাত স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে লুকিং গ্লাসে নিজেকে দেখে সামনের চুলে হাত বুলিয়ে দুষ্টু হেসে বলল। তোমার স্থান আমার পায়ে নয়, বুকে। পূর্ণতা বিরক্ত চোখে তাকাতেই প্রভাত বলল, না মানে বাসর ঘরে বলতে হবে আর কি, সামান্য রিহার্সাল করে নিলাম। কথা বলতে বলতে প্রভাতের গাড়ি মেরির কাছে পৌঁছে গেল। প্রভাত গাড়ি থেকে নেমে দেখল মেরি অশ্রু সজল চোখে দাঁড়িয়ে আছে। এই দিনে মেরি যেন প্রভাতকে একটু বেশি কাছে রাখতে চায়, বেশি আদর যত্ন করে। প্রভাত মেরির কাছে গিয়ে বলল, আম্মু কাজ শেষ হলে চলো। মেরি চোখের পানি মুছে বলল, যাবে মানে? তুমি সবাইকে পোশাকগুলো দাও, তার খুব ভালোভাবে দোয়া করো, যার উদ্দেশ্যে এসব দেওয়ার মৃত্যুর পর যেন তার সাথে আমাদের সবার দেখা হয়। পূর্ণতার কথা প্রভাতের মনে কিছুটা ধরেছে গাড়িতেই। এই দিনটা ঘিরে অনেক প্রশ্ন মনে জাগলেও প্রভাত কখনো প্রশ্ন করেনি, তবে আজ প্রশ্ন করল। সে কে আম্মু, যার জন্য তুমি এত কাঁদো, আবার আমাকে বেশি বেশি দোয়া করতে বলো? সে আমাদের আপনজন, তাই দোয়া করতে বলি। দোয়া করে তো খারাপ জিনিস নয়। প্রভাত মেরির মনের অবস্থা বুঝে আর কোনো প্রশ্ন করল না। ওখানের কাজ শেষ করে সবাই বাসায় ফিরল। জাহানের জ্বর কমেছে অনেকটা, ওয়াজেদ এখনও বাসায় ফেরেনি। জাহান এখন আর এসব নিয়ে ভাবে না, ভাবতে ইচ্ছে করে না। পুষ্প কিছু ফল কেটে জাহানকে খাওয়াচ্ছে। নতুন কাজের বুয়া আগামীকাল আসবে। এইদিকে জয়নাবেরও সন্ধান মেলেনি, তখন সন্ধ্যা ঘুরে গিয়েছে। পূর্ণতা একটা লাল রঙের 3 পিস পরে মাত্র শাওয়ার নিয়ে বের হয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। 3 পিসটা আজই প্রভাত কিনে দিয়েছে। প্রভাতও বাইরে যাবে বলে মাত্রই রুম থেকে বের হয়েছে। রুম থেকে বের হয়েই বারান্দায় লাল রঙের পোশাকে পূর্ণতাকে দেখে মুগ্ধতায় ছেয়ে গেল তার দু চোখ। সন্ধ্যার ক্ষীণ আলোয় চকচক করছে পূর্ণতার চোখ মুখ। ভেজা চুলে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। প্রভাতের ঠোঁটের কোণে ঠোঁট বাঁকা করা মুগ্ধ একটা হাসি। প্রভাত লাল গেঞ্জি আর কালো জিন্স পরেছে, ক্রমশ পূর্ণতার দিকে এগিয়ে আসছে। তখনই সজল কোথা থেকে এসে পূর্ণতার সাইডে একদম গা ঘেঁষে দাঁড়ালো। প্রভাতের পা দুটো থেমে গেল। আগ্নেয়গিরির ন্যায় জ্বলে উঠল তার দু চোখ। প্রভাতের চোখের দৃষ্টি কেমন আগ্নেয়গিরির ন্যায় দেখা যাচ্ছে। চোখ দুটো যেন এখনই ভেতর থেকে বাহিরে বের হয়ে আসবে। রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে, হাত এমনভাবে মুষ্টিবদ্ধ করে রেখেছে নখ বসে গিয়েছে তালুতে। পূর্ণ দৃষ্টি আরোপ করে তাকিয়ে আছে সজল এবং পূর্ণতার দিকে। 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে ওদের দিকে। সজলের হাতের সাথে পূর্ণতার হাতের স্পর্শ লেগে আছে। সজলের চোখে মুখে মুগ্ধতা। পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পূর্ণতা আজ আমার কেমন ঈদ ঈদ লাগছে জানো? আচমকা সজলের উপস্থিতি দেখে পূর্ণতা প্রথমে কেঁপে উঠেছিল। সে প্রভাত ভেবেছিল, কিন্তু তাকিয়ে সজলকে দেখে সজলের থেকে একটু সরে দাঁড়ালো। স্বভাব সুলভ হেসে বলল, কেন সজল ভাই? এই যে বহুদিন পর ঈদের চাঁদ উঠেছে আমার আকাশে। সজলের কথায় পূর্ণতা কিছুটা অবাক চোখে সজলের দিকে তাকিয়ে বলল, আপনার আকাশে ঈদের চাঁদ উঠলে তো আমাদের আকাশেও উঠবে সজল ভাই। আমাদের আকাশ তো অমাবস্যার চাঁদ। আমার একান্ত ব্যক্তিগত আকাশ হলো আমার হৃদয়। সেই আকাশের একটাই চাঁদ হলো তুমি। আমার আকাশে সব মেঘ তোমার আগমনে কেটে গিয়েছে। পূর্ণতা প্রশ্ন ছুড়ল। আমার আগমনে? আমার কাছে এটা আগমনী। দীর্ঘদিন পর তোমাকে দেখার লাইসেন্স পেয়েছি। গত 1 বছর কত ছটপট করেছি তোমাকে দেখার জন্য, কিছু দেখতে পারিনি। তা এখন কিভাবে লাইসেন্স পেলেন? এই যে মামা নিষেধ করেছিল যেন এ বাড়িতে না আসি, অথচ মামাই আবার এ বাড়িতে থেকে যেতে বললো অনেক দিন যেন থেকে যাই। পূর্ণতা খানিকটা অবাক হলো। তার চাচার হঠাৎ পরিবর্তন কেন? উনি তো নিজের কথার পরিবর্তন করা মানুষ নন। নিজেদের আত্মীয় স্বজনের মাঝে বিয়ের সিদ্ধান্ত সবচেয়ে বেশি অবাক করেছে সবাইকে। পূর্ণতার সব কিছুতে কেমন যেন সন্দেহ হচ্ছে। তার বিয়ে যে রাজনীতির একটা পার্ট, সে ভালোভাবে আঁচ করতে পারছে। এইদিকে সজলকে এই বাড়িতে এভাবে রেখে দিতে চাওয়াটাও বড় অদ্ভুত লাগলো পূর্ণতার কাছে। তার চাচা জানে তার ছেলের হবু বউকে সজল পছন্দ করে। জেনে বুঝে এমন কাউকে
কাউকে বাড়িতে রাখতে চাও মানুষ তো উনি নন। পূর্ণতা কোথায় যে হারিয়ে গিয়েছে? সজল পূর্ণতার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল। কোথায় হারিয়ে গেলে? পূর্ণতা ভাবনা থেকে বের হলো, মৃদু হেসে জবাব দিল। বেশ সাহিত্যিক হয়ে গিয়েছেন দেখছি। তুমি সামনে এলেই তো ভেতর থেকে সব এলোমেলো কথা বের হয়। এটাকে তুমি সাহিত্য বললে বলতে পারো। এসব আমাকে বলে কি রিহার্সাল করছেন? আমাদের ভাবি কিন্তু ভাগ্যবতী হবে। স্বামীর মুখে প্রেমের এমন মহাকাব্য শুনতে কার না ভালো লাগে? সব জেনে বুঝে কেন এমন করো? কেন কেন আমাকে কষ্ট দেওয়ার কথা বলো পূর্ণতা? আমি ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, সেটা সব সময়ই প্রকাশিত। আমি তো কোনোদিন লুকাইনি, কিন্তু প্রভাত ভাইয়ের ভয়ে বেশি জোরাজোরিও করিনি। তোমাকে আর পুষ্পতাকে প্রভাত ভাই সবসময় নজরে রেখেছে। তবে বিশ্বাস করো পূর্ণতা, আমি সেই ছোটবেলা থেকে একটু একটু করে তোমাকে পাহাড় সমান ভালোবেসেছি। ভেবেছিলাম বড় হলে তোমাকে ঠিকই পাবো, কারণ সত্যিকারের ভালোবাসার জয় একদিন না একদিন হবেই। তোমাকে তোমার পরিবারের কাছে চাইছিলাম, কিন্তু পেলাম না। প্রিয় মানুষকে নিজের করে না পাওয়ার মতো হাহাকার এ দুনিয়াতে আর কিছুই নেই। তবে আমি হাল ছাড়িনি, আর ছাড়বো না। আমি এখনো বিশ্বাস করি, চাইতে চাইতে ঠিকই একদিন তোমাকে পেয়ে যাব। একবার যদি তুমি আমার হাতটা ধরতে, তোমাকে নিয়ে আমি এই পৃথিবী ছেড়ে পালিয়ে যেতাম। প্লিজ সজল ভাই, এসব আর বলবেন না। এসব বলেও কোনো লাভ নেই এখন, এতে অশান্তি বাড়বে। কিসের অশান্তি? আমার কপাল কোনোদিনই ভালো ছিল না, আর এখনো নেই। ছোটবেলা থেকে আপনি আমার খুব কাছের একজন মানুষ। যে কোনো সমস্যার কথা চাইলেই আপনাকে বলতে পারি। চোখ বুজে আপনাকে আমি বিশ্বাস করি। এইটুকু বিশ্বাস আমার আছে, আপনার দ্বারা কোনো ক্ষয়ক্ষতি আমার কোনোদিন হবে না। আপনার আর আমার সম্পর্কটা এভাবেই ঠিক আছে সজল ভাই, এর চেয়ে বেশি আর কিছুই সম্ভব নয়। সজল পূর্ণতার হাতটা মোলায়েমভাবে ধরে বলল। এখনো সময় আছে পূর্ণতা, ভেবে দেখো। প্রভাতের চোখ দুটো জ্বলছে। এতক্ষণ ধরে সে ধৈর্য সহকারে ওদের কথোপকথন শুনছিল, কিন্তু যখনই সজল পূর্ণতার হাত ধরেছে তখনই প্রভাত দ্বিগুণ চলে উঠে ওদের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। আচমকা গিয়ে সজল আর পূর্ণতার হাত ধরে দুজনকে দুদিকে সরিয়ে দিল। প্রভাত পূর্ণতার দিকে অগ্নি চোখে তাকিয়ে সজলের দিকে তাকালো। সজলের দিকে তাকিয়ে দৃষ্টি কিছুটা শীতল করলো, চোয়াল শক্ত করে বলল। কি হচ্ছে এখানে? সজল হেসে বলল। আরে প্রভাত ভাই, এই যে পূর্ণতা আমাকে রেডি হতে বলে আমাকে না নিয়ে বাইরে চলে গিয়েছে। ওর জন্য আমি কষ্ট করে রেডি হলাম, অথচ আমাকে না নিয়ে চলে গেল। ওর শাস্তি পাওয়া উচিত, তাই না ভাই? প্রভাত সজলের দিকে থমথমে বোর্ডে তাকিয়ে বলল। তুমি ফিরছো কবে? সজল খানিকটা তোতলালো। প্রশ্নটা একদম অপমানজনক। সে এসেছে কতদিন থাকবে এখানে সে পরিবর্তে কিনা প্রশ্ন করছে তুমি ফিরছো কবে। সজল অপমানিত হলেও স্বাভাবিক থাকার চেষ্টা করলো, হেসে উত্তর দিল। ফিরছি কবে মানে? আসলাম তো আজই, মামা বাড়ি এসেছি, তাও আবার কতদিন পর। দুদিন না থেকে যাই কিভাবে? এই বয়সে মামা বাড়ি থাকার বয়স আছে তোমার? তুমি সেটা বুঝবে না প্রভাত ভাই, কারণ তোমার তো মামা বাড়ি নেই, কখনো যাওনি। এর জন্য বুঝবা না মামা বাড়ি যাওয়ার আনন্দ, থাকার আনন্দ। কথাটা প্রভাতের একদম হৃদয়ে তীরের মতো গিয়ে ছিদ্র করে দিল। যন্ত্রণার এক চিনচিনে ব্যথায় আহত হলো হৃদয়। এত বড় আঘাত দেওয়া কথা তাকে আজ পর্যন্ত কেউ দেখাতে সাহস পায়নি। প্রভাতকে আঘাত দিয়ে দুর্বল করা সহজ নয়। সে ভেতরে ভাঙলেও উপরে দুর্গের মতো শক্ত। ক্ষীণ হেসে বলল। মামা বাড়ি থাকলে অবশ্যই যেতাম। যদি মামার সুন্দরী মেয়ে থাকতো তাহলে আরও বেশি যেতাম। মামার সেই সুন্দরী মেয়ে যদি রিজেক্ট করতো তাহলে বেশরমের মতো তার পিছে আরও বেশি ঘুরতাম। সজলের মুখটা একদম অপমানে থমথমে হয়ে এলো। কিছু বলার মতো ভাষা নেই তার। প্রভাতের এইবার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে অপেক্ষায় আছে এইবার কিছু একটা বল। এর চেয়ে বড় কামান তোর জন্য রেডি রেখেছি। প্রভাতকে কষ্ট দিয়ে পার পায়নি কেউ এখনো। আর তো তুই ভ্যাবলাকান্ত সজল। সজল অনেক ভেবেও কোনো উত্তর পেল না। রাগ করে এবারে ছেড়েও যাওয়া যাবে না। সে শেষ যুদ্ধে নেমেছে, এইবার জিতেই মাঠ ছাড়বে। সজল আবারও হেসে জবাব দিল। কি সব বলো প্রভাত ভাই? পূর্ণতার সাথে তোমার বিয়ে ঠিক, এখন এসব বলার মানে আছে? প্রভাত সজলের দিকে কপাল কুঁচকে বলল। নট পূর্ণতা,
পূর্ণতা ভাবি। পূর্ণতাকে আজ থেকে ভাবি বলে ডাকবে, আর আপনিই করে বলবে মাইন্ড ইট। সচল কিছুটা অদ্ভুতভাবে হেসে বলল, তোমাদের বিয়েটা একবার হোক, তারপর না হয় ডাকবো। বিয়েটা হোক মানে? আগামী বছর তুই মামা ডাক শুনবি, লিখে রাখ। প্রভাত পূর্ণতার দিকে আগের ন্যায় চক্ষু গরম করে তাকিয়ে বলল, আমার রুমে এসো এখনই, জাস্ট 2 মিনিটস, না হলে মহাপ্রলয় ঘটে যাবে। বলেই প্রভাত নিজের রুমে চলে গেল। রাগে তীর করে কাঁপছে প্রভাত। সচলের অপমানের তীরটা সে হজম করতে পারেনি। তার মামা বাড়ি নিয়ে এত বড় কথা বলার সাহস পেল কিভাবে সচল? তারপর আবার পূর্ণতার হাত ধরা, গায়ে গা ঘেঁষে দাঁড়ানো, অগ্নি চোখে বারবার পূর্ণতার হাত ধরার দৃশ্য ভেসে উঠছে প্রভাতের। নিজের রুমে রাজকীয় খাটের উপর দাঁতে দাঁত কামড়ে বসে আছে প্রভাত। অপেক্ষা করছে পূর্ণতার। প্রভাত চলে গেলে সচল বলল, দেখলে পূর্ণতা, প্রভাত ভাই আমাকে কি বাজেভাবে অপমানটা করলো। পূর্ণতা এমনি চিন্তায় আছে, প্রভাত রেগে আছে, তাকে এখন কিসের সম্মুখীন হতে হবে সে জানে না। এই মুহূর্তে সে সচলের কথায় বিরক্ত হয়ে উত্তর দিল, কে বলেছিল পানির ছিটা দিয়ে চৈরের গোতা খেতে? জানেন তো সে এমন। কেন লাগতে গেলেন তার সাথে? আপনাকে তো এখন আর কোনোদিনই দু চোখে দেখতে পারবে না। আমি কি বলেছি? আপনি কি বলেছেন মানে? আপনি চরম অন্যায় করেছেন প্রভাত ভাইয়ের মামাবাড়ি নিয়ে খোঁটা দিয়ে। কাজটা মোটেও ঠিক করেননি। আমি জানি উনি উপরে যতই তেজ দেখা, ভেতরে কষ্ট পেয়েছে। আপনার এই কথাটা আমার মোটেও ভালো লাগেনি। বাহ, প্রভাতের প্রতি এত দরদ, মুখে বলে দেখতে পারো না, আবার তাকে কিছু বলতে দেখছি তার চেয়ে তোমার বেশি লেগেছে। আমি তো ভেবেছিলাম প্রভাত কষ্ট পেলে তুমি খুশি হবা। দিন শেষে উনিই আমার অভিভাবক। ছোটবেলা থেকে আমি ওনাকে দেখতে পারি না, এটা আমার সমস্যা। তাই বলে ওনাকে কেউ কষ্ট দিলে আমার ভালো লাগবে এমন কোথাও লিখে দিইনি আমি। উনি কষ্ট পেলে আমি মোটেও আনন্দিত হই না সজল ভাই, বরং আরো কষ্ট পেলাম। পূর্ণতার একটু ভয় করছে প্রভাতের কাছে যেতে। প্রভাতের রাগ মানে সিডরের মতো তছনছ হয়ে যাবার আশঙ্কা। কি বলবে প্রভাত পূর্ণতা আন্দাজও করতে পারছে না। প্রভাত কখন কি করে কেউ বুঝতেও পারে না। টিপে টিপে পা ফেলছে পূর্ণতা। হৃৎপিণ্ড থরথর করে কাঁপছে, হাত পাও কেমন ভারী হয়ে এসেছে। কাঁপা কাঁপা হাতে প্রভাতের ঘরের দরজায় উকি দিল। দরজায় উকি দিতেই আর একবার হৃৎপিণ্ড কেঁপে উঠল তার। প্রভাত চোয়াল শক্ত করে বিছানার চাদর খামচে ধরে বসে আছে নিচু হয়ে, চোখ দুটো নিবদ্ধ ফ্লোরে। চোখের দৃষ্টি ফ্লোরে থাকলেও পূর্ণতার উপস্থিতি প্রভাত টের পেল। প্রভাত ফ্লোরে চোখ রেখেই বলল, এসো। কণ্ঠে শীতল হলেও তা ভয়াবহ শোনালো, কারণ ঝড়ের পূর্বেই আকাশ গম্ভীর এবং থমথমে আকার ধারণ করে। পূর্ণতা ভয় পেলেও প্রভাতের সামনে সেটা প্রকাশ করল না। প্রভাতের সামনে ঝাঝালো গলায় বলল, কি এমন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছেন? তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। রাগে প্রভাতের চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে, চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। পূর্ণতার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই চোয়াল আরও শক্ত করে উঠে দাঁড়ালো। প্রভাতের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভেতর থেকে পূর্ণতার কাঁপাকাঁপি শুরু হলো। ঢোক গিলছে বারবার, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। প্রভাত ভয়ানক রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে ধীর গতিতে। প্রভাতকে ওভাবে এগিয়ে আসতে দেখে পূর্ণতা পেছন দিকে সরছে। সে বুঝতে পারছে প্রভাত আজ নিজের ভেতরে নেই, ভয়ঙ্করভাবে রেগে আছে। এখন যে কোনো অঘটন ঘটতে পারে। পূর্ণতা পেছনে সরতে সরতে দরজা অবধি চলে গেল। প্রভাতের অগ্নি দৃষ্টি স্থির রয়েছে পূর্ণতার দিকে, দৃষ্টির কোনো নড়চড় নেই। এক পা দুপা করে পূর্ণতার কাছাকাছি পৌঁছে গেল। ভয়ে পূর্ণতা ঢোক গিলল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, এভাবে এগিয়ে আসছেন কেন? যা বলার দূর থেকেই বলুন, আমি কি কানে কম শুনি নাকি? প্রভাত পূর্ণতার থেকে চোখ সরালো, পূর্ণতার পেছনে দৃষ্টি নিক্ষেপ করলো। দৃষ্টি সরাসরি দরজায়। কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে নিজের হাতটা বাড়ালো। হাত বাড়াতেই দেখে পূর্ণতা কেঁপে উঠল। প্রভাত পূর্ণতাকে স্পর্শ করল না, দরজায় জোরে নাগালো। দরজা জোরে লাগালো, তাতে প্রচণ্ড জোরে শব্দ হলো।
সাথে সাথে ছিটকিনি লাগিয়ে দিল। পূর্ণতার সাথে সাথে মাথা তুলে পেছনে তাকালো। তাকিয়ে দেখল সত্যি সত্যি প্রভাত দরজা লাগিয়ে দিয়েছে। এই ভর সন্ধ্যা বেলায় দরজা লাগিয়ে দিল কেন? এই বন্ধ করে তার সাথে কি করতে চাইছে প্রভাত? বাড়ির মানুষজনই বা কী ভাববে? বিয়ের আগে এক ঘরে দরজা লাগিয়ে তখনই পূর্ণতা কোমরে হাতের স্পর্শ পেল। হাতের স্পর্শ পেতেই সর্বাঙ্গ ভূমিকম্পের ন্যায় কম্পিত হলো। সে কিছু বুঝে ওঠার আগেই প্রভাত তার কোমরে হাত দিয়ে তার দিকে টান দিল। সেই টানে পূর্ণতা প্রভাতের সাথে মিশে গেল। কিঞ্চিত পরিমাণও ফাঁকা নেই তাদের মাঝে। প্রভাত খুব শক্তভাবে পূর্ণতাকে নিজের সাথে মিশিয়ে ধরল। পূর্ণতা ব্যথায় কুকিয়ে উঠল। প্রভাত এত শক্তভাবে তার কোমর চেপে ধরেছে, মনে হচ্ছে চামড়া সহ মাংস ছিঁড়ে উঠে আসবে। পূর্ণতাকে ব্যথায় কুকিয়ে উঠতে দেখে প্রভাত দাঁতে দাঁত চেপে বলল, খুব ব্যথা তাই না পূর্ণ? পূর্ণতা প্রভাতের রক্তবর্ণ চক্ষুর দিকে তাকালো। প্রভাতের শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি।